কল্পনা করুন 15ই আগস্ট 1947, লালকেল্লার প্রাচীরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন এক ব্যক্তি। পরনে সামরিক পোশাক, চোখে চশমা, আর তার গলায় গর্জে উঠছে একটি মাত্র শব্দ, জয় হিন্দ। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি যদি সত্যি সেদিন দিল্লিতে থাকতেন, তাহলে কি ভারতীয় ইতিহাসটা আজকে অন্যরকম হতো? দেশভাগ কি ঠেকানো যেত? কেমন হতো আমাদের ভারতের সাধারণ মানুষের জীবন? গল্পটা বুঝতে গেলে আমাদের একটু পিছনে যেতে হবে। সালটা 1897। ওড়িশার কটকের বুকে জন্ম নেওয়া এই ব্যক্তিটি ব্রিটিশদের আইসিএস পরীক্ষায় সারা বিশ্বে 4র্থ স্থান অধিকার করেছিলেন। কিন্তু বিদেশি সরকারের অধীনে থাকা এই চাকরিটি করতে তিনি অস্বীকার করেন এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সেই বিলাসবহুল পদ ত্যাগ করে দেন। সালটা 1938, হরিপুরা কংগ্রেস অধিবেশন। নেতাজি যখন কংগ্রেস সভাপতি হলেন, তিনি সেই সময় এমন একটি কথা বললেন যা সমস্ত রাজনীতি মহল তোলপাড় করে দিল। তিনি বললেন, ব্রিটিশদের তাড়ানোই শুধু শেষ কথা নয়, আমাদের চাই সুনির্দিষ্ট প্ল্যানিং ও একটি সচ্ছল অর্থনীতি ব্যবস্থা। তিনি তৈরি করলেন ন্যাশনাল প্ল্যানিং কমিটি। আর মজার বিষয় কি জানেন? এই কমিটির চেয়ারম্যান হিসাবে নেতাজি কাকে বেছে নিয়েছিলেন? জওহরলাল নেহরুকে। 1938 সালের 19শে আগস্টের একটি চিঠিতে নেতাজি নেহরুকে লিখেছিলেন, আপনাকেই এর দায়িত্ব নিতে হবে, আপনি ছাড়া এটি সফল হবে না। নেতাজি কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না, তিনি ছিলেন আধুনিক ভারত গড়ার একজন সূক্ষ্ম আর্কিটেক্ট। এবার আসা যাক 1947 সালে ভারতের বাস্তবতায়। সেই সময়ের ডাটা কি বলছে? সেই সময় ভারতের সাক্ষরতা হার ছিল মাত্র 12%। তখনকার মানুষের গড় আয়ু ছিল মাত্র 32 বছর। দেশের 80% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করত। এই সকল সাধারণ মানুষগুলোর স্বপ্ন ছিল কেবলমাত্র একটাই, আজ আমরা স্বাধীনতা পেয়েছি, কাল কি আমার বাচ্চারা পেট ভরে খেতে পারবে? আমার সন্তান কি নিয়মিত স্কুল যেতে পারবে? এই জায়গায় নেতাজির ভাবনা গান্ধীজি বা নেহরুর থেকে অনেকটাই আলাদা ছিল। গান্ধীজি ছিলেন গ্রাম কেন্দ্রিক কুটির শিল্প ও চরকার মাধ্যমে স্বনির্ভরতার পক্ষপাতী। অপরদিকে নেহরুজি ছিলেন ডেমোক্রেটিক সোশ্যালিজম ও ধীরে ধীরে শিল্পায়নের বাস্তবায়িত করা। ঠিক এখানেই আলাদা হয়ে যায় আমাদের নেতাজি। তার নীতি ছিল সমবাদ, দ্রুত শিল্পায়ন, আধুনিকতা এবং জমিদার প্রথার তাৎক্ষণিক বিলোপ। নেতাজি পরিষ্কার ঘোষণা করেছিলেন, মুক্ত ভারত কোনো পুঁজিপতি বা জমিদারের হবে না। নেতাজির নীতি আজকের দিনে কার্যকর হলে হয়তো রামু কৃষকের ছেলে আজকে দ্রুত কারখানায় কাজ পেত এবং বাকিরাও হয়তো দ্রুত পেত শিক্ষার সুবিধা। এবার আসা যাক সবচেয়ে বিতর্কিত এবং সংবেদনশীল প্রশ্নে। তাহলে কি সেই দিনে নেতাজি থাকলে 1947 সালের দেশভাগ, তার জন্য যে রক্তপাত হয়, তা এড়ানো যেত? আজকের দিনে অনেকেই দাঁড়িয়ে বলে যে হ্যাঁ, তা এক নিমেষে এড়ানো যেত। কিন্তু ইতিহাসবিদরা কি বলছেন? নেতাজির আজাদ হিন্দ ফৌজের মূল বক্তব্য ছিল ঐক্য, বিশ্বাস, ত্যাগ। সেখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য লড়াই করেছিলেন। সেখানে কোনো রকম ধর্মীয় বিভাজন ছিল না। নেতাজি সর্বধর্ম সমন্বয়ের ব্যক্তিত্বকে সমান প্রাধান্য দিতেন। কিন্তু ইতিহাসবিদ সুগত বসু এবং সুমিত সরকারের মতে 1946 থেকে 47 সালের মধ্যে ব্রিটিশদের চাল এবং সাম্প্রদায়িক বিষ এতটাই গভীরে ছড়িয়ে পড়েছিল যে হয়তো সম্পূর্ণ দেশভাগ ঠেকানো অসম্ভব ছিল। তাহলে পার্থক্যটা কোথায় হতো? নেতাজি থাকলে হয়তো সীমান্ত রক্ত দিয়ে আঁকা হতো না। লক্ষ লক্ষ মানুষের নির্মম গণহত্যা এবং তার সাথে গৃহহীন হওয়ার এই ঘটনা হয়তো অনেকটাই আটকানো যেত। পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসির ক্ষেত্রে নেতাজি ছিলেন একজন পরম বাস্তববাদী। নেহেরুর পররাষ্ট্রনীতি ছিল নৈতিকতা ও জোট নিরপেক্ষতার উপর ভিত্তি করে। অন্যদিকে নেতাজি বিশ্বাস করতেন ন্যাশনাল ইন্টারেস্ট কাম ফার্স্ট। 1962 সালে চীন যখন ভারত আক্রমণ করে, ভারত তার জন্য প্রস্তুত ছিল না। সেখানে হাজার হাজার বর্গ কিলোমিটার জমি চীনের অধীনে চলে যায়। সেখানে যদি নেতাজি প্রধানমন্ত্রী থাকতেন, তাহলে কি হতো? তিনি আমাদের সামরিক শক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতেন। তিনি একই সাথে সর্বশক্তি প্রদর্শন করতেন এবং এশিয়ান ভূ রাজনীতি ভালোভাবে বুঝতেন। হয়তো 1962 মতো সেই বিপর্যয়
আর ঘটতো না। আজকের ভারত যেভাবে আমেরিকা, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের সাথে নিজের স্বার্থ বুঝে কূটনীতি করে, এই বাস্তববাদী কিন্তু নেতাজি দর্শনের খুবই কাছাকাছি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পয়েন্টে। নেতাজি কি কোথাও একনায়ক বা ডিক্টেটর হতেন? 1935 সালে নেতাজি তার বইতে লিখেছিলেন, স্বাধীনতার পর দেশকে সুসংগঠিত করতে প্রথম কিছু বছর একটি স্বৈরতান্ত্রিক ক্ষমতা সম্পন্ন একটি কেন্দ্র সরকার দরকার হতে পারে। কথাটা শুনলে আজ আমাদের গায়ে কাঁটা দেয়, তাই না? কিন্তু একই সাথে তিনি এটাও বলেছিলেন তার চূড়ান্ত লক্ষ্য একটি সম্পূর্ণ গণতান্ত্রিক ও সাম্যবাদী রাষ্ট্র গঠন করা। ঐতিহাসিক লিওনার্ডো গর্ডন তার গবেষণায় দেখিয়েছেন নেতাজির মূল শক্তি ছিল আলোচনার মাধ্যমে সবাইকে এক ছাতার নিচে আনার। তিনি যখন কংগ্রেস সভাপতি ছিলেন কখনোই নিজের মত অন্যদের ওপর চাপিয়ে দেননি। সুতরাং ইতিহাসবিদদের মতে সেই শক্তিশালী কেন্দ্রীয় শাসন হয়তো শুধু সংক্রামক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হতো এবং ভারত শেষ পর্যন্ত সুগঠিত গণতন্ত্রের দিকে হাঁটত, তবে হয়তো তা আরো সুশৃঙ্খলভাবে। আজ যখন আমরা সেনাবাহিনীতে নারীদের স্থায়ী কমিশন নিয়ে কথা বলি, নেতাজি 1943 সালে সেটা করে দেখিয়েছিলেন। বিশ্বযুদ্ধের মাঝপথেই তিনি গঠন করেছিলেন বিশ্বের প্রথম সর্বনারী সামরিক ইউনিট, যার নাম রানী অব ঝাঁসি রেজিমেন্ট। তিনি চেয়েছিলেন নারীদের সমান মজুরি ও সমান সামাজিক অধিকার। স্বাধীন ভারতে আমাদের যা পেতে কয়েক দশক লেগে গিয়েছিল, নেতাজির ভারতে তা হয়তো 1947 সালে শুরু হয়ে যেত। 2022 সালে ইন্ডিয়া গেটে নেতাজির এক বিশাল মূর্তি বসানো হয়েছে, কিন্তু নেতাজির আসল মূর্তি কি পাথরের, নাকি তার আসল উত্তরাধিকার লুকিয়ে আছে সেই মানুষগুলোর মধ্যে যে আজ নিজের ন্যায্য মজুরির দাবি তোলে, নাকি সেই মেয়েটির মধ্যে যে দেশের সুরক্ষায় দেশের সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখে, নাকি সেই কৃষকের মধ্যে যে নিজের জমিতে নিজের দাবি চায়? তিনি যদি আজ আমাদের মধ্যে বেঁচে থাকতেন তাহলে তিনি হয়তো আমাদের দিকে একটাই প্রশ্ন করতেন, দেশের শেষ প্রান্তে বসে থাকা বর্ডারের ঠিক আগে প্রত্যেকটা মানুষ কি তার স্বাধীনতা পেয়েছে? তারা কি সত্যিই খুশি এই দেশে থেকে? তারা কি আর বাকি 5টা মানুষের মতো সমান অধিকারী? তাহলে আপনাদের কি মনে হয়, আজকে যদি নেতাজি আমাদের প্রথম প্রধানমন্ত্রী হতেন স্বাধীন ভারতের, তাহলে কি আমাদের দেশটা আরো অন্যরকম ভাবে হতো? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম আরও না জানা অজানা বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক রইল।